আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী এখানে 50 জন মহিলাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করা হয়। এটা বেশ অনেক আগের থেকে চলছে। প্রথমে এটা 30 জন ছিল, এটা এরশাদের আমলে শুরু হয়েছিল। তখন এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছিল যে এরশাদের আমলে কে কোন ধরনের নারীরা সংসদ সদস্য হওয়ার যোগ্য হচ্ছেন, এবং সেটা নিয়ে ওই সময়ে খুব বহুল প্রচারিত এবং খুবই জনপ্রিয় একটা সাপ্তাহিক পত্রিকা ছিল যায় দিন, যার সম্পাদক ছিলেন মিস্টার শফিক রেহমান। তিনি একবার একটা কভার স্টোরি করেছিলেন যে সংসদের 30 সেট অলঙ্কার। এখন সেই কভার স্টোরির কারণে যায় দিন পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল, ওনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল। সেই কভার স্টোরি যে মূল বক্তব্যটা ছিল, সেই বক্তব্যটা আসলে অলঙ্কার বলতে কী বোঝানো হয়েছিল, তারা সংসদের জন্য শোভা বর্ধনকারী কিনা, এবং তারা জাতীয় সংসদের ডিসিশন মেকিংয়ে আদৌ কোনো ভূমিকা রাখেন কিনা, এইসব নানা বিষয় উল্লেখ করা হয়েছিল। এবং তাদেরকে কীভাবে নির্বাচন করা হয়, এরশাদ সাহেবের সেই সময় রমণী মোহন হিসেবে বেশ পরিচিতিও ছিল। সেসব ঘটনা কিন্তু ওই রিপোর্টে আকারে ইঙ্গিতে এসেছিল। হয়তো সে কারণে এরশাদ সাহেব ওনার উপর খুবই ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং ওনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। ওনার পত্রিকাও বন্ধ হয়ে গিয়েছিল। সেই 30 থেকে এখন 50-এ উত্তীর্ণ হয়েছে। কিন্তু এখনও এই নারী যারা সংসদ সদস্য হচ্ছেন, তাদের নির্বাচন প্রক্রিয়া এবং তাদের সংসদের ভূমিকা রাখার যে বাস্তবতা, সেগুলো থেকে কি আমরা বিরাট কোনো পরিবর্তন পেয়েছি? এই প্রশ্নটা কিন্তু আমি মনে করি একটা জরুরি প্রশ্ন। আমাদের এখানে এই যে নারী সদস্য নির্বাচিত হয়, কীভাবে হয়? নিয়মটা হলো আমাদের 300 আসনে ইলেকশন হয়, ডাইরেক্ট ইলেকশন, সাধারণ মানুষ ভোট দিয়ে বানায়। ওখানেও কিন্তু নারীরা নির্বাচিত হন। এবারে নির্বাচনে অনেক নারী ইলেকশন করেছেন, জনগণ ভোট দিয়েছে, এবং কোনো নারী পুরুষ প্রার্থীদেরকে পরাজিত করে ইলেক্টেড হয়েছেন। একজন নারী তো আপনার দলের কোনো মনোনয়ন পাননি, স্বতন্ত্রভাবে নির্বাচন করে উনি কিন্তু জাতীয় প্রার্থীদেরকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। আমি ব্যারিস্টার রুমিন ফারহানার কথাই বলছি। আবার এই রুমিন ফারহানাই কিন্তু 2018-র যে সংসদ ছিল, সেই সংসদে সংরক্ষিত আসনে এমপি ছিলেন বিএনপির। তো এই বিষয়গুলো কিন্তু নানাভাবে আসে। কিন্তু আমার কথা হলো যে প্রক্রিয়ায় নির্বাচিত হন সাধারণত মহিলা এমপিগণ, সেই প্রক্রিয়াটাকে আপনাকে কতটুকু গণতান্ত্রিক বলবেন? এগুলো কি সাধারণ মানুষের ডাইরেক্ট ভোটে হন না, ওনারা এমপিদের ভোটে হন। যে এমপিরা থাকেন, সংসদে 300 এমপি আছে, এই 300 এমপি ভোট দিয়ে এদেরকে বানায়, 50 জনকে বানায়। হিসাবটা এরকম যে এটা একটু পরোক্ষ ভোট আর কি। এরকম হিসাব যে যেহেতু 300 এমপির জন্য 50 জন মহিলা এমপি, সেহেতু হিসাবটা এরকম যে প্রতি 6 জন এমপির জন্য 1 জন মহিলা এমপি পাবে। এখন যেহেতু এটা আনুপাতিক হারে, যে দলের যতগুলো, যেমন ধরেন আপনার জামাতে ইসলাম এবং তার জোট, তারা 77টা এমপি পেয়েছে। এখন 77টা যদি আপনি এমপিকে যদি আপনি 6 দিয়ে ভাগ দেন, তাহলে আপনি পাবেন 13। তার মানে ওনারা 13 জন এমপি পাবেন এই জোট। তার মধ্যে এনসিপি পেয়েছে 6টা আসন, সেই হিসাবে এনসিপি কিন্তু 6 জনের জন্য 1 জন এমপি পাবেন, এটাই হিসাব। তো এক্ষেত্রে ইন্টারেস্টিং হলো, জামাত কিন্তু একটা গণতান্ত্রিক কাজ করেছে। সেই গণতান্ত্রিক কাজটা হলো, তারা তাদের জোটের যারা কোনো আসন পায়নি ইলেকশনে, তাদের জন্য ওনারা 3টা এমপি আসন ছেড়ে দিয়েছেন। জামাতের হিসাবে জামাতের পাওয়ার কথা হলো 12টা এমপি, মহিলা এমপি। ওনারা 12 জনকে মনোনয়ন দেননি, ওনারা দিয়েছেন 9 জনকে, এবং বাকি 3টা ওনারা মনোনয়ন দিয়েছেন তাদের শরিক দলগুলোর থেকে। শরিক দলগুলো কে? একটা পেয়েছে জাকপা, একটা পেয়েছে খেলাফত মজলিস, এবং আরেকটা পেয়েছে এনসিপিকে তারা আরেকটা দিয়েছে। এনসিপির ডক্টর মাহমুদ মিতু উনি পেয়েছেন। তো ওনারা দিয়েছেন 3টা আসন তারা ছেড়ে দিয়েছে, আর বাকি 9টা তারা রেখেছে জামাতের। আর এনসিপির যে একটা ভাগে পাওয়ার কথা, ওটাতে এনসিপির তাদের একজন প্রার্থীকে মনিরা শারমিনকে দেওয়ার কথা আর কি, সম্ভবত উনি হচ্ছেন। এইভাবেই 13টা, আর বাকি 36টা আসন কিন্তু পেয়ে যাচ্ছে বিএনপি। তো 13 আর 36 49। আরেকটা পাবে যারা কি স্বতন্ত্র নির্বাচিত হয়েছে, তারা একজনকে, যে কোনো একজনকে তারা দেবে। এইভাবে কোটার ভিত্তিতে এই এমপিগুলো নির্বাচিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নির্বাচিত হচ্ছেন, এদের কাজটা কি? দেখেন, 300 আসনের জন্য 300 জন এমপি আছে। এখন একজন মহিলা এমপি, ওনার জন্য কজন? 50 জন এমপির জন্য 64টা জেলা, তাহলে 50টা জেলায় 50 জন থাকতে পারবে, আর 14টা জেলার কী হবে? তখন এই নিয়মটা করা হয়েছে যে কেউ 2টা জেলা পাবে, ছোটো 2 জেলা, কেউ 1টা জেলা পাবে। এইভাবেই তারা ভাগ করা হয়। এখন ওই এক জেলায় মনে করেন 4টা সংসদীয় আসন আছে, অথবা 8টা সংসদীয় আসন আছে, থাকতে পারে। তো সেখানে কীভাবে এটাকে আপনি হ্যান্ডেল করবেন? এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা জটিলতা আছে। এবং এই যে মহিলা এমপি নির্বাচিত হচ্ছে, এটা কিন্তু আমাদের সংবিধানের আলোকে হচ্ছে। সংবিধানে বলা হয়েছে যে মহিলা এমপি নির্বাচন করতে হবে 50টা, কিন্তু এটা বলা হয় নাই তাদের কাজটা কি। সংবিধানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে সংরক্ষিত আসন থাকতে হবে এবং সেটির সংখ্যা বিভিন্ন সময় পরিবর্তন করা হবে।
আগে ছিল 30টা, তারপর হচ্ছে 45টা, এখন হচ্ছে 50টা, আগামীতে আরও বাড়তে পারে। তো কিন্তু তারা আসলে কী কাজ করবে, তাদের কাজটা কী হবে, এটা সংবিধানে কোনোভাবে ক্লিয়ার করে লেখা নাই। তার মানে সরকার তাদের অনুগ্রহ করে, দয়া করে যতটুকু কাজ দেন ওনারা ততটুকু কাজই কেবল করতে পারেন, এর চেয়ে বেশি কিছু না। এটা আসলে ওই যে একবার শফিক রহমান অলঙ্কার বলে বিপদে পড়ছিলেন, আমি অলঙ্কার বলতে চাই না, কিন্তু মূলত এটা শোভাবর্ধনের মতোই আমার কাছে মনে হয়, দুই একটা ব্যতিক্রম ছাড়া। তো এরা আসলে, তবে সংসদে যখন তারা বসবে, তারা কিন্তু সংসদে ভোটের ক্ষেত্রে সমান ভোট, পুরুষ এমপির যে ভোট তারও সেই সমান ভোট, পুরুষ এমপিরা যতটুকু আলোচনা করতে পারবে, মহিলা এমপিরাও সেই সমানভাবে আলোচনা করতে পারবে, তারা বিভিন্ন পয়েন্টে কথা বলতে পারবে, এইগুলো জায়গায় তাদের পাওয়ার ঠিক আছে। বেতন ভাতা পুরুষ এমপিরা যেরকম পাবে, মহিলা এমপিরা ওরকমই পাবে, কাজে ওই জায়গায় কোনো সমস্যা নেই। কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা। এই নির্বাচনটা ভালো হতো যদি সরাসরি ভোটের মাধ্যমে হতো। নানা রকম প্রস্তাব কিন্তু ছিল, এবার যে সংস্কার প্রস্তাব ছিল সেখানে কিন্তু নানা ধরনের প্রস্তাব ছিল, কিন্তু বেসিক্যালি বিএনপির কারণে, বিএনপির মানে আপত্তির কারণে সে সমস্ত প্রস্তাব খুব একটা হালে পানি পায় নাই। একটা প্রস্তাবটা আমার খুবই পছন্দ ছিল, সেই প্রস্তাবটা এমন ছিল যে মহিলা এমপির সংখ্যা 100 করা হবে। 100 করে হলে এই 100 তারা বলতে যাচ্ছে যে এই যে আমাদের যে 300 আসন আছে, এই আসনের সংখ্যা বাড়াই দিচ্ছে, তারা 400 করবে, 400 আসন করবে, এবং এদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে করবে। ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে, যেমন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, যেমন ধরেন এখন 100, এই 400 আসনের মধ্যে 100 আসন ঠিক করবে যে এই 100 আসনে কেবল মহিলাই প্রার্থী থাকবে, কোনো পুরুষ প্রার্থী থাকবে না সব দলের ক্ষেত্রে। 100টা আসন তারা ঠিক করে দেবে যে এই 100টা আসনে সমস্ত দলকেই কেবলমাত্র মহিলা প্রার্থী দিতে হবে। তাহলে মহিলা প্রার্থীর সঙ্গে অন্য দলের মহিলা প্রার্থীর একটা ভোটের লড়াই হবে। আবার 5 বছর পরে যখন আবার নতুন নির্বাচন হবে, তখন এই 100টাকে বাদ দিয়ে অন্য 100 আসনে কেবল মহিলা প্রার্থী দিতে হবে। এই যে সংরক্ষিত 100 আসন করে মহিলা প্রার্থী দিতে হবে, এইভাবে ঘুরে 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 4টা টার্মে সমস্ত দেশেই কিন্তু মহিলারা কেউ না কোনো মানে এক একটা জায়গায় 100 জন করে মহিলা এমপি হবে। এই নিয়মটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। এর বাইরেও যে মহিলা প্রার্থী হতে পারবে না তা না, তাও পারবে। এখন যেরকম অনেকে মহিলা প্রার্থী হন, ওরকম তারা মহিলা প্রার্থী হতে পারবে, কিন্তু ওই 100 আসনে কোনো পুরুষ প্রার্থী দিতে পারবে না। এরকম নিয়ম কিন্তু ভারতের সংসদ নির্বাচনে নাই, কিন্তু ওদের যে স্থানীয় সরকার নির্বাচন সেখানে এই ধরনের নিয়ম কিন্তু আছে, যে বিশেষ বিশেষ এলাকা থাকে যে এই 5 বছর এই এলাকায় গেলে মহিলা এমপি হবে। তো এই সিস্টেমটা হলে সবচেয়ে ভালো হতো, কারণ এই মহিলা এমপি যে মনোনয়ন করা হচ্ছে, এটা করা হচ্ছেই হলো গিয়ে নারীর ক্ষমতায়নের জন্য, নারীকে আরও বেশি ক্ষমতার কাছাকাছি সম্পৃক্ত করার জন্য, নারীর অধিকারগুলো আরও বেশি বাস্তবায়িত করার জন্য, আদায়ের জন্য, এগুলোর জন্য। কিন্তু যে প্রক্রিয়া আমাদের এখানে মহিলা এমপিরা হন, তাদের আসলে এই সমস্ত ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে না, এবং তারা কোনো ভূমিকা রাখতে পেরেছেন এমন উদাহরণ আপনি 2-1টা ক্ষেত্র ব্যতিক্রম, 2-1টা ক্ষেত্র বাদে পাবেন না। যেমন ব্যতিক্রম বারবার আমি বলতেছি, এই কারণে কি, যেমন 2018 যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে বিএনপির মহিলা এমপি, বিএনপি 6টা এমপি পেয়েছিল, তাই 6টা হিসেবে সে একটা মহিলা এমপি পায়। সে একজন মহিলা এমপি ছিলেন বেশ রুমিন ফারহানা, এবং আমরা দেখেছি ওই 6 জন মিলে যা করেছে তার চেয়ে বেশি ভূমিকা রুমিন ফারহানা রাখছিল 2018 আমরা সংসদের কথা যদি বলি। কাজে 2-1টা ব্যতিক্রম আছে, কিন্তু এছাড়া মহিলা এমপিরা নারীর ক্ষমতায়নে খুব ভূমিকা রেখেছেন এরকম অন্ততপক্ষে আমি দেখিনি। একটা বিষয় খুব ইন্টারেস্টিং, এটা বলে আমি শেষ করি। এইবার যাদের নাম দেখলাম, বিএনপি তাদের 36 জনের নাম ঘোষণা করছে, জামাতও ঘোষণা করছে। জামাতের একটা প্রথম থেকে বলা হচ্ছিল তাদের কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনো কোটার ভিত্তিতে কাউকে তারা দিবে না, এমপি বানাবে না, কোনো এমপির আত্মীয় স্বজনকে এমপি বানাবে না, এবং যতটুকু আমি জেনেছি তারা সেটা মেনটেন করেছে, তারা রেখেছে। এমনকি এই যে বর্তমানে যিনি আমির আছেন, ওনার ওয়াইফ কিন্তু অনেক আগে একবার মহিলা এমপি ছিলেন, এবারও উনি একজন ভালো প্রার্থী ছিলেন, কিন্তু যেহেতু উনি আমিরের স্ত্রী, অতএব তাকে কিন্তু মহিলা এমপি হিসাবে মনোনয়ন জামাত দেয়নি। মানে জামাত এক্ষেত্রে কঠোর গণতান্ত্রিক একটা মনোভাব তারা পোষণ করেছে, এবং তার বাস্তবায়ন তারা করে দেখিয়েছে। কিন্তু এই জিনিসটা আমরা আবার বিএনপিতে দেখতে পাই নাই। বিএনপিতে কিন্তু আত্মীয় স্বজন, কে কার মেয়েটে, এগুলো মানে বিবেচনায় নেওয়া হয়েছে, এবং বিচিত্র বিচিত্র নামও এখানে দেখতে পেয়েছি আমি। যেমন ধরেন একজন এমপি, নরসিংদীর এমপি খালিদ কবির খোকন, ওনার স্ত্রী শিরিন সুলতানা, উনি মনোনয়ন পেয়েছেন। একজন মন্ত্রী নিতাই রায়চৌধুরী, তার কন্যা নিপুণ রায়চৌধুরী, উনি মনোনয়ন পেয়েছেন। তারপরে আরও 2-1জন আছেন যারা নাকি মনোনয়ন পেয়েছেন, যেমন চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ ছিলেন যে সৈয়দ ওয়াহিদুল আলম, তার সন্তান, তার কন্যা, উনি মনোনয়ন পেয়েছেন। এবং স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বাড়ির স্ত্রী বিথিকা বিনতে হুসাইন, তিনিও মনোনয়ন পেয়েছেন। আর আমার কাছে একটা জিনিস ইন্টারেস্টিং লেগেছে, একজন সাংবাদিকের স্ত্রী মনোনয়ন পেয়েছেন। তিনি হচ্ছেন আপনাদের খুব পরিচিত জিল্লুর রহমান, তৃতীয় মাত্রা যিনি উপস্থাপনা করেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওনার ভূমিকা খুব ভালো ছিল, উনি অনেক, এবং ওনার অনুষ্ঠানটাও খুবই চমৎকার। টকশোর ক্ষেত্রে তাকে আমি পাইওনিয়ারই বলবো, উনি বাংলাদেশের টকশোটাকে জনপ্রিয় করেছেন। সেই জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক, তিনিও বিএনপির মহিলা এমপি হিসাবে মনোনয়ন পেয়েছেন। মানে মনোনয়ন পাওয়া মানেই নির্বাচিত হয়ে যাওয়া আসলে।
তো এটা কি উনি ফাহমিদা হক নিজেও যথেষ্ট স্মার্ট মহিলা এবং উনি ওনার নিজের পরিচিত হওয়ার মতো যোগ্যতা অবশ্যই রাখেন, কিন্তু তারপরেও কিন্তু এই কথাটা উঠবে যে উনি কি জিল্লুর রহমানের স্ত্রী হিসাবে পেলেন কিনা, এটা আমরা বলতে পারবো না। তবে এগুলো আমাদের পরিচিত, আমি আপাত দৃষ্টিতে এক নজরে যেগুলো দেখলাম, এর বাইরেও থাকতে পারে, আমি বলতে পারবো না। এইগুলি ওনারা পেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ওনাদের ভূমিকাটা কী হবে হয়তো তার উপরে নির্ভর করবে। কারণ বিএনপি যারা পেয়েছেন এদের অনেকে কিন্তু আবার ছাত্র দলের নেত্রী ছিলেন, যে হয়তো তারা ভালোই ভূমিকা রাখবেন বলে আমার ধারণা। আমি চাইবো যে আমাদের দেশে যারা নাকি এরকম মহিলা এমপি হবেন তারা যেন সংসদে ভালো ভূমিকা রাখেন, এবং আমি এটাও চাইবো সামনে সংবিধান সংশোধন হবে, এই মহিলা এমপিদের জন্য সুনির্দিষ্টভাবে তাদের কর্মকাণ্ড কী হবে, তাদের কার্যক্রম কী হবে, তাদের দায়িত্ব কী হবে, এটা যেন নির্ধারণ করে দেওয়া হয়। তাহলে তারা অলংকার হয়ে থাকবেন না, হয়তো একটা ভূমিকাও রাখতে পারবেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।